বেনজিরের বিষয়ে তথ্য নিতে দুদকে ইন্টারপোলের প্রতিনিধি দল। কাগজপত্র গোছানোর জন্য ওনারা সহযোগিতার জন্য আসছেন। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপিকে দেশে ফেরানোর চ্যালেঞ্জে সরকার। যেহেতু আমাদের সাথে বন্ধু বিনিময় চুক্তি নেই, এটা পুরোপুরি কূটনৈতিক সমঝোতার মাধ্যমেই করতে হবে। যারা সরকারের উচ্চ পদে আসীন ছিলেন এবং সেই পদবি ব্যবহার করে মানুষের অকল্যাণ করেছেন। বেনজির আহমেদের যে দুর্নীতির যে ফিরিস্তি, তার একটা আইনগত সমাধান হোক। এটি করতে পারলে অন্যান্য ক্ষেত্রে দুর্নীতির মাত্রা অনেকটা কমে। সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান প্রধানমন্ত্রীর। ভবিষ্যৎটা আমরা এইভাবে চাই, আপনি সমালোচনা গঠনমূলক যদি সমালোচনা ওয়েলকাম, দ্যাট কোনো সমস্যা নাই তো। কাল মৌলভীবাজার সফর, যোগ দেবেন নানান কর্মসূচিতে। সীমান্ত ইস্যুতে সংসদে কথা বলায় বাধা দেওয়ার অভিযোগ বিরোধী দলীয় নেতার। রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করবো না। 3 জেলায় 11 জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা, সহায়তার অভিযোগে 7 বাংলাদেশি আটক, সতর্ক বিজিবি ও সীমান্তবাসী। 8 দিনে নির্বাহী পরিচালকের পদত্যাগ, সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পাবে না অপরাধী, বললেন স্বাস্থ্যমন্ত্রী। কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনতে বাংলা এবং ইংরেজি 2 ভাষার প্রত্যর্পণ পত্র প্রস্তুত করে আবুধাবি সরকারকে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বিকেলে এই পত্র পাঠানো হয় বলে সংস্থাটি জানিয়েছে। এছাড়া এদিন ইন্টারপোল ও আবুধাবিকে পাঠাতে বেনজিরের দুর্নীতি মামলার সব তথ্য উপাত্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। দুর্নীতি ও জালিয়াতির 6 মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্প্রতি ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেপ্তার হন। এরপরই পুলিশের সাবেক এই বিতর্কিত কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু করে সরকার। তারই ধারাবাহিকতায় ইন্টারপোলের সাথে সরকারের কার্যক্রমের সমন্বয়কারী পুলিশ সদর দপ্তরের এনসিবি উইংয়ের 2 সদস্য যান দুদক কার্যালয়ে। 3 ঘন্টার বেশি সময় অবস্থান করে সংগ্রহ করেন বেনজির আহমেদকে দেশে ফেরানো সম্পর্কিত যাবতীয় তথ্য। আমাদের এই যে কাগজপত্র গোছানোর জন্য ওনারা সহযোগিতার জন্য আসছেন, ওনারা এই কাগজপত্র করতে আসছেন। এদিকে বেনজির আহমেদকে ফেরাতে দুবাই সরকারের কাছে যে প্রত্যর্পণ পত্র পাঠাতে হবে, দুদক তা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে বলে জানান এই কর্মকর্তা। আপনারা জানেন সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। তাকে দেশে ফেরানোর বিষয়ে দুদকের পক্ষ থেকে এক্সট্রাডিশন প্রপোজাল পাঠানো হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে প্রেরণ করা হবে। মামলা সংক্রান্ত সমস্ত কাগজপত্র যোগ দেওয়া হয়েছে। এই প্রত্যর্পণ পত্র শিগগিরই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আবুধাবি সরকারের কাছে পাঠানো হবে বলে জানানো হয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে দুদক, পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা সহ সংশ্লিষ্টরা যুক্ত হয়েছেন এই প্রক্রিয়ায়। তবে বিপুল সম্পদের পাহাড় গড়া প্রভাবশালী এই সাবেক কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে বলছেন আইনজীবীরা। আর এদিকে অপরাধ বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন, বেনজিরকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে পারলে কঠোর বার্তা হবে অন্য দুর্নীতিবাজ এবং পলাতক পুলিশ কর্মকর্তাদের জন্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাসুদুল আবনী। কদিন থেকে টক অফ দ্য কান্ট্রি এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী পুলিশ প্রধান বেনজিরের গ্রেফতার প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতারের পর শুরু হয়েছে তাকে দেশে ফিরিয়ে আনার কাউন্টডাউন। আইন অনুযায়ী বেনজিরকে ফেরাতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পত্র পাঠাতে হবে আবুধাবিতে। আর তাই সময় নষ্ট না করে নথিপত্র প্রস্তুতের চূড়ান্ত কাজ করছে দুর্নীতি দমন কমিশন, পুলিশ সদর দফতরের এনসিবি শাখা সহ সংশ্লিষ্টরা।
দেশটির সরকারের কাছে পাঠানোর জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুদকের দায়ের করা 6টি মামলার নথিপত্র প্রস্তুত করা হচ্ছে। সেই সঙ্গে আছে 2024 সালের গণঅভ্যুত্থানের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া 2টি হত্যাসহ 17টি মামলার নথিও। এসব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে পুলিশ সদর দফতর। তবে তা দুবাইয়ে পাঠানো হবে কিনা তা নিশ্চিত করেনি সদর দফতর। গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বেনজিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 10টি মামলা রয়েছে। সব মিলিয়ে সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে 33টি মামলার তথ্য পাওয়া গেছে। তবে আইনজীবীরা বলছেন বেনজিরকে ফেরানো সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। কূটনৈতিক সমঝোতার মাধ্যমে কিভাবে করে বাংলাদেশ নিয়ে আসতে পারে, কারণ যেহেতু আমাদের সাথে বন্ধু বিনিময় চুক্তি নেই, এটা পুরোপুরি কূটনৈতিক সমঝোতার মাধ্যমেই করতে হবে। সাবেক সহকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন বেনজির আহমেদের দুর্নীতি ছিল নজিরবিহীন। ইন্টারপোল তো সহজেই কাউকে গ্রেপ্তার করে না। ইন্টারপোল প্রপার অনুসন্ধান করেছে, তদন্ত করেছে, তারা দেখে সে যে দেশে থাকে ইউএইতে, সেই দেশের সরকারকে জানিয়েছে, ওই দেশের সরকারও তদন্ত করে দেখেছে এবং সে দেশে তো তার যথেষ্ট সম্পদ আছে। যারা সরকারের উচ্চ পদে আসীন ছিলেন এবং সেই পদবি ব্যবহার করে মানুষের অকল্যাণ করেছেন। এই অপরাধ বিশেষজ্ঞ জানান বেনজির আহমেদকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে পারলে দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্য দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারাও সতর্ক হবে। কিংবা পোশাকের শক্তি ব্যবহার করে বেনজির আহমেদের যে দুর্নীতির যে ফিরিস্তি তার একটা আইনগত সমাধান হোক। এটি করতে পারলে অন্যান্য ক্ষেত্রে দুর্নীতির মাত্রা অনেকটা কমে যাবে। ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন তিনি। গোপালগঞ্জের শাহপুরে প্রায় 1400 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট ছাড়াও পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়েন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া যায়। দেশে বিদেশে গড়েন অঢেল সম্পদ, একাধিক ফ্ল্যাট। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিং ও 5 হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা নামের রিসোর্টের মালিকানায়ও যুক্ত বেনজির। পূর্বাঞ্চলে ডুপ্লেক্স বাড়ি ও জমিও আছে। 2021 সালে পরিমণি ও বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনাতেও বেনজির আহমেদের নাম আসে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সাংবাদিকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সঠিক সমালোচনা সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। একই সাথে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করে এমন অপপ্রচারের বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন সরকার প্রধান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আমরা চেষ্টা করছি সেটাকে বাস্তবায়ন করার জন্য, সেই ব্যবস্থাটা যাতে হয়। সরকারের কোনো ভুল ত্রুটি থাকলে তা বিকৃতভাবে উপস্থাপন না করে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। যে আপনি সমালোচনা, গঠনমূলক যদি সমালোচনা, উইল ওয়েলকাম দ্যাট, কোনো সমস্যা নাই তো। তারেক রহমান বলেন, অপপ্রচার প্রতিরোধ করাও গণমাধ্যমের দায়িত্বের মধ্যে পড়ে, তাই অপতথ্য রোধেও সজাগ থাকতে হবে। কাউন্সেলিং করার মাধ্যমে আমরা চেষ্টা করব সমাজ থেকে যাতে এই মনোভাবটাই দূর করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে তরুণ তরুণীদের শারীরিক ও মানসিক শক্তিকে ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ দিতে হবে। আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে। আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সচেতন নাগরিকদের ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাব প্রত্যাশা করেন সরকার প্রধান। আমি দেখব আমার মতন করে, আপনাকেও দেখাতে হবে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীকে বরণে মৌলভীবাজারে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
বুধবার শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, সুধী সমাবেশ ছাড়াও দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর আয়োজনে তাকে বরণের অপেক্ষায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়াও রয়েছে তাদের। প্রধানমন্ত্রী আসছেন আমরা খুব আনন্দিত। দীর্ঘ 17 বছর ধরে আমাদের মৌলভীবাজারে কোনো ধরনের উন্নয়ন হয় নাই। ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী। মৌলভীবাজার মানুষের অপেক্ষা করা, মানে আমরা আশাটা পূরণ করতাম। আমাদের প্রাণের দাবি ওনার কাছে মেডিকেল কলেজ, এয়ারপোর্ট। সফরসূচি অনুযায়ী বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছে সড়ক পথে প্রথমে শ্রীমঙ্গল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে মৌলভীবাজার শহরেও ফ্যামিলি কার্ড বিতরণ ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এরপর স্থানীয় একটি রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই পূর্ণভূমি সিলেট, আর সেখানে উনি প্লেনে ইনশাআল্লাহ আসবেন। আসার পরবর্তীতে উনি শ্রীমঙ্গলে এবং এই মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। জনসমাবেশে আগত জনগণের সাথে উনি কথা বলবেন। সভাস্থলের মঞ্চ, আসন বিন্যাস, প্রবেশ ও প্রস্থান পথ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারক করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, নিউজ 24, শ্রীমঙ্গল। সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে কথা বলতে চাইলেও সরকার তাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংশোধন কমিটি করছে সরকার। জনদাবি বাস্তবায়নে প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। জাতীয় সংসদ ভবনে এলডি হলে সংসদ বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিরোধী দল। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ সহ সংসদের অন্যান্য সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে কথা বলতে দিচ্ছে না সরকার। আর একটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উদ্যোগ করেন। তিনি বলছেন আমি উদ্যোগ করবো না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে। বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত কোনো সংশোধন কমিটি চায় না বিরোধী দল। জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখবো উড়িয়েছে। এই সময় জুন জুলাইয়ে অর্থবছর না করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার দাবিও জানান বিরোধী দলীয় নেতা। সরকারের পক্ষ থেকে নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। লালমনিরহাটের আদিতমারিতে ভুট্টা ক্ষেত থেকে 7 বছরের শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর করা হয়। বিজিবিও ঠেকাতে পারছে না বিক্ষুব্ধ জনতাকে। আগুন জ্বলছে খড়ের গাদায়, গোয়াল পুড়ে শেষ, কাচারি গুদামও অক্ষত নেই, রান্নাঘর, বসতবাড়ি সবখানেই ভাঙচুরের চিহ্ন। মঙ্গলবার 7 বছরের শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার ঘিরে এ অবস্থার সৃষ্টি হয়। নিখোঁজের একদিন পর তার বস্তাবন্দি লাশ মেলার খবর ছড়িয়ে পড়লে হত্যাকারী সন্দেহে একই এলাকার বিধানচন্দ্র ও তার বাবা রণজিৎ চন্দ্র বর্মনের বাড়িঘর ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
খবর পেয়ে পৌঁছায় পুলিশ, হেফাজতে নেয় মূল অভিযুক্ত বিধানচন্দ্রকে। তবে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতেও ভাঙচুর চালায় তারা। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এর আগে সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল নন্দিনী। কেমন নিষ্ঠুর, এই কাজটা কিভাবে করলো? আমি ওদের একবারে ডাইরেক্ট ফাঁসি চাই। পুলিশ জানায়, উদ্ভূত পরিস্থিতির কারণে আদিতমারি থানার ওসি নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। একটি অঘটন বা একটি অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার শতভাগ আমরা নিশ্চিত করব। আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে। এদিকে মঙ্গলবার ভোরে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুশিন ঘিরে বিভিন্ন সীমান্তে উত্তেজনা বাড়ছে। সোমবার রাতে আবারও 3 জেলায় 11 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও সীমান্তবাসীর কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়। পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তে প্রতিদিন বিএসএফ এর অবৈধ পুশিন চেষ্টা থামছেই না। এর ধারাবাহিকতায় সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে নৌকা যোগে এক নারীকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে স্থানীয় ও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। এদিকে পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 4 জনকে বিজিবি এবং বাকি 3 জনকে আটক করেছে পুলিশ। জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা এখন শূন্য রেখায় অবস্থান করছে। 3 দিন ধরে কুড়িগ্রামের রৌমারীতে শূন্য রেখায় অনিশ্চয়তায় অবস্থান করছে আরও 9 জন। এছাড়া লালমনিরহাট, মেহেরপুর সহ বিভিন্ন সীমান্তে পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। অবৈধ পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসআই। মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযান চলাকালে ওসির উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় 4 ছিনতাইকারী। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন এসআই তরুণও। পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার সকালে রাজধানীর শেকের থেকে ফ্লেক্সিলুডের দোকানে হামলা চালায় সন্ত্রাসীরা। এই ফুটেজ দেখেই দুপুর 3:30 নাগাদ রাজধানীর মোহাম্মদপুর ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে যায় আদাবর থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুলের উপর হামলা চালায় 4 ছিনতাইকারী। তাকে উদ্ধারে যায় এসআই তরুণ। 2 জনকেই কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। 4 জন তো, আমি আমিরকে ধরা ধরছে, আমির সাথে সাথে আমার উপর রুবেল করে একটা আছে, ওর মাজার ভিতরে চাপাতি ছিল, ওখান থেকে বের করে আমার উপরে মাথার উপর কোপসার। তখন আমি আমার হাত দিয়ে ঠেকাই, নিজেদের বাঁচাতে 4 রাউন্ড গুলি করলে ছিনতাইকারী চক্রের 2 জন গুলিবিদ্ধ হয়। গ্রেপ্তার করা হয় 4 জনকে। তাৎক্ষণিক আমাদের পুলিশ সদস্য আত্মরক্ষার্থে ওসি নিজেই তার পিস্তল থেকে 4 রাউন্ড গুলি করে। তখন আমাদের এখানে যে আসামিরা যারা ছিল তাদের মধ্যে 2 জন আসামি গুলিবিদ্ধ হয়। গ্রেপ্তারকৃতদের নামে এর আগেও কয়েকটি মামলা রয়েছে। ঘটনায় সম্পৃক্ত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। আরও অভিযান অব্যাহত রাখবো এবং এই অপরাধ যারা ঘটিয়েছে কিংবা তাদের সহযোগী যারা পালিয়েছে তাদেরকে ধরার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক ডাক্তার নাফিসা তাবাসসুম ধিপ্রার রহস্যজনক মৃত্যু ঘিরে 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছে তার পরিবার। নির্যাতন, অবহেলাজনিত মৃত্যু ও ময়না তদন্ত ছাড়া দাফন করে আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে আবেদনে। বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় নিহতের স্বামী ডাক্তার রহমত রশিদ, শ্বশুর বারডেমের কার্ডিয়াক বিভাগের প্রধান ডাক্তার আব্দুর রশিদ, শাশুড়ি এবং ইয়ার্কি সম্পাদক সিমু নাসেরকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মৃত্যুর আগে ডাক্তার ধীপ্রাকে 3 দিন ধরে তালাবদ্ধ করে রাখা হয়, তাকে খাবারও দেওয়া হয়নি। পদত্যাগ করেছেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। এদিকে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবারও হাসপাতালের সামনে মানববন্ধন হয়েছে। আর অন্যদিকে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরাধীদের পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রায় রোগীশূন্য রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠানটির তথ্যমতে এই মুহূর্তে এখানে রোগী আছে মাত্র 60 জন, যাদের সবাই জটিল রোগে আক্রান্ত। হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন রোগীর স্বজন ও এলাকাবাসী। অল্প মূল্যে সেবা দেওয়া হচ্ছে শুধুই তা না, এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি সময় না দিয়ে আপনি কোনো কথা নাই বার্তা না হসপিটাল লাইসেন্স বাতিল করে দিয়েছেন, এটা তো কোনো সলিউশন না। অল বিশ্বের ভিতরে সবচেয়ে পরিষ্কার এই হসপিটাল 1 নম্বরে। এদিকে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রীকে কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ অস্বীকার করা আদ্দিন হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। পদত্যাগের কারণ অস্পষ্ট থাকলেও দ্রুতই তার পদে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডাক্তার জামালুন্নেসাকে। 6 শিশু মৃত্যুর ঘটনায় সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হলি ফ্যামিলি হাসপাতালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। নবজাতকদের ময়নাতদন্ত না হলেও আইনি জটিলতায় পড়তে হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হি ইজ নো মোর ইন দ্যাট হসপিটাল, হি হ্যাজ রিজাইন্ড। কাজে একটা চলে যাওয়া লোকের সম্বন্ধে আমি এখনো কথা বলতে চাই না, আর আমার সামনে যেহেতু নেই কথা বলতে রাজি না, সামনে থাকলে বলতাম। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। সংসদ অধিবেশনে এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচনের পরিকল্পনা রয়েছে। টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এই লিখিত তথ্য জানানো হয়। আরও একটি প্রশ্নের জবাব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিভিন্ন সামাজিক ইস্যুতে যুব সমাজকে সচেতন করতে সব জেলায় কর্মশালা করার কথা জানিয়েছেন তিনি। দেশের সব জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নে নতুন করে 10 জেলায় বসছে রেল লাইন। এমন তথ্য জানিয়েছেন সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আর রাজধানীর যানজট কমাতে মহাখালী, সায়দাবাদ এবং ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্য আলাদা অস্থায়ী বাস ডিপো করা হবে বলে তিনি জানান। বর্তমানে দেশে 49টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাকি জেলাগুলোতেও রেল লাইন নিয়ে যেতে চায় সরকার। সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 10 জেলাকে রেল যোগাযোগের আওতায় আনতে শিগগিরই প্রকল্প নেওয়া হবে। দক্ষিণাঞ্চল এবং ঢাকার আশপাশে যেখানে রেল লাইন নেই সেসব জেলা গুরুত্ব পাবে। ইতিমধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি, যেমন আখাউড়া সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া, ধীরাশ্রমে একটা আইসিডি কন্টেইনার প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে। যেগুলো আছে সেটা তো আছে, যেখানে একেবারে নেই, যেমন মানিকগঞ্জ ঢাকার কাছে নেই, তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা ব্যবস্থা আমাদের অঙ্গীকার আছে, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর। রেলপথ মন্ত্রণালয়ের সূত্র বলছে, রেল যোগাযোগের আওতায় আসতে যাওয়া জেলাগুলো হলো শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর। মন্ত্রী আরও জানান, রাজধানীর মহাখালী, সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের ভেতরে ও বাইরের সড়কে দূরপাল্লার অনেক বাস ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এটা যানজটের অন্যতম কারণ। তাই আপাতত ব্যস্ত এলাকার বাইরে বাস ডিপো করা হবে। সেখান থেকে নির্ধারিত সময়ের বাস টার্মিনালে এসে যাত্রী তুলবে। মহাখালী বাস স্ট্যান্ড থাকছে আপাতত, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা একবার করে একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডের যে জট তৈরি হচ্ছে বাসের, সেখানে সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না বিধায়
যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাস স্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস ছাড়ার জন্য ধরেন সে হয়তো 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তারপর সে টিপে যাবে, সে 12 ঘন্টা মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে পারবে না। সে 300 ফিটের আমাদের ওখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে, টেম্পোরারি ভাবে ওখানে ডিপো হিসেবে ব্যবহার করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাস টার্মিনালগুলো দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।